আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যে দেশে এখন আছি এখানে ফেসবুক চালানো যায় না। একটা ভিপিএন এর মাধ্যমে অ্যাক্টিভ করে আপনাদেরকে, যেহেতু আমার কথা দেয়া ছিল যে আজকে আপনাদেরকে লাইভের মাধ্যমে কিছু কথা আপনাদের কাছে প্রকাশ করব, সেই ক্ষেত্রেই আমি চেষ্টা করেছি লাইভে আসার। হয়তো বা আবারও যে কোনো সময় লাইন কেটে যেতে পারে। আমি খুব শর্টের মধ্যেই আপনাদের সাথে আমার দুটি কথা শেয়ার করতে চাই। কখনোই আমি ভাইরাল হতে চাইনি। সেই 2006 সালেও আমি মোবাইল ফোনের যখন বিজনেস করেছি তখন আমি 990 টাকায় 999 টাকায় মোবাইল ফোন দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি যখন যে সুযোগ পেয়েছি তখনই সেটা করেছি। এই ছাড়টা আসলে এটা আমাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আমরা গ্রাহকদের একটা ফ্যাসিলিটি দেই। গ্রাহকরা আমাদের বন্ধু, আমাদের ভালোবাসার পাত্র। সেই জন্যই আমরা গ্রাহকদেরকেই আমরা ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করি সব সময়। আপনারা অনেকেই কাপড়ের ব্যবসায়ীরা অনেক ধরনের কথা বলছেন, অনেক ধরনের। আমি তো আগেই বলছি যে আমার প্রোডাকশন কস্ট আপনাদের মতো না। আমি কাজ শিখাই, তারপরে কাজ করাই। তো সেই ক্ষেত্রে আমার কাছে যারা কাজ করেন তারা এখানে একটা ট্রেনিং সেন্টারের মতো কাজ করেন। যেই কাজগুলা অন্য জায়গায় শিখতে গেলে পয়সা লাগবে, আমার এখানে ফ্রিতে করেন এবং ফাইনাল যে ফিনিশিংটা আছে সেটা আমরা দক্ষ কারিগর দ্বারা করাই। সুতরাং আমাদের কস্টিং কম হওয়ার আরও একটা কারণ, অনেকেই আপনারা এখন বলতেছেন কেন অনলাইনে সেল করি না। আমাদের প্রফিট মার্জিন অনেক কম, অনলাইনে আমরা বুস্টিং করতে পারি না। অনলাইনের জন্য আমরা স্ট্রং কোনো ম্যানেজমেন্ট হায়ার করতে পারি না। আমরা অনলাইনে সেল করার জন্য এক্সপেন্সিভ এমপ্লয়ি এফোর্ড করতে পারি না। সুতরাং এই জন্য আমরা অনলাইনের প্রতি আগ্রহী হই না। এছাড়াও অনলাইনে জন্য যে স্টকের যে ইস্যু আছে, সেগুলো রিটার্ন পলিসির যে ইস্যু আছে, সেগুলো আমাদের স্টকের সাথে একটা ম্যানেজিং ডাইরেক্টর, ব্যবস্থাপনা পরিচালক, আমি এটাও প্রকাশ করি না। অনেক কর্মচারীরাও আমাকে ঠিক মতো চেনেন না। কিছুদিন আগের একটা ঘটনাই বলি। মিরপুর শাখায় আমি গিয়েছি, ওখানে ম্যানেজারও আমাকে চিনে না, ওখানে যে কর্মচারীরা আছে তারাও আমাকে চিনে না। আমি একজন গ্রাহকের মতোই তাদের সাথে কথা বলে দেখলাম যে তারা আসলে কিভাবে কাস্টমারকে সার্ভিস দেয়। তো খুব ভালো সার্ভিস তারা দিল। তখন আমি অত্যন্ত দুঃখিত যে আসলে আমি চায়নার যে শহরে আছি, পুরো চায়নাতেই আসলে ফেসবুক চালানো যায় না, ভিপিএন এর মাধ্যমে চালাতে হয়। আমি কিছুক্ষণ আগেই ভিপিএনটা কিনেছি, পেইড ভিপিএন, তারপরও কাজ করতেছে না। তো আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই, যতটুকু হয়েছে এটি অনেক বেশি হয়ে গেছে। আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন, সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক সংবাদকর্মী ভাইয়েরা, যারা চেষ্টা করেছেন যে আমাদেরকে ইনসাফ করে দেওয়ার। আমরা ইনসাফ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের দোকান যেহেতু খুলে দেওয়া হয়েছে, আমরা যে একটা অফারের কথা বলেছি, ঈদের পর এখন আমাদের একটি স্টক ধরার একটা বিষয় আছে। আমরা একটি স্টক ধরে তারপরে আপনাদেরকে আমরা একটা অফারের ব্যাপারে ইনশাল্লাহ জানাবো। গতকাল রাতে আমি দেশের বাইরে আসছি, পর থেকে এখন পর্যন্ত ঘুমাই নাই। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা আমাকে স্মরণ করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তারা পাশে থাকার কথা বলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা বিভিন্ন প্রকার প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন, এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আবারও বলছি, আমার ভাইরাল হওয়ার যদি ইচ্ছা থাকতো তাহলে যখন যেখানে যা করেছি সবকিছু আমি তুলে ধরতাম, যেগুলো আমি কখনোই ধরি নাই। আমি করোনাকালীন সময় যখন 350 টাকা KN95 বিক্রি হইতো, তখন আমি আয়না সেটা 80 টাকায় বিক্রি করছি। আমার 77 টাকা কস্টিং ছিল, 3 টাকা এমপ্লয়ি কস্ট দিছি। তখন কিন্তু আমি কারো বিরুদ্ধে বলি নাই,
আমি সব সময় চেষ্টা করছি যে আমি যেটা আমার কাছে মনে হয় যে এটা বলা আমার প্রয়োজন, আমার ইমানি দায়িত্ব, সেটাই আমি বলেছি। আমি কোনো রাজনীতির সাথে জড়িত নাই। আল্লাহর ওয়াস্তে আমাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করেন না। আমি খুব সাধারণ একজন মানুষ। আমি এই আজকে 24-25 বছর যাবৎ কষ্ট করে যাচ্ছি। এই একটার পর একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, আবার জিরো থেকে আবার শুরু করছি। আমার এর আগেও বললাম যে ঢাকা ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, 2 পয়সারও মূল্য নাই সেই টেলিফোন সেটের। আমি কোনো প্রতিকার পাইনি, আমি কারো কাছে বলতে পারি নাই। পর্যায়ক্রমে এরকম সিটি সেলটাও বন্ধ হয়ে গেছে, 4000 টাকার মোবাইল ফোন 10 টাকায় বিক্রি করছি। এটা তো শুধু আমি একার না, এই সিটি সেল বিক্রি করছে এরকম হাজারো লাখো মানুষ আছে, তাদের সবারই এই সমস্যা হয়েছে। তো আমি অল্টারনেট আরেকটা ওয়ে বাইর করছি, আল্লাহ পাকের রহমত ছিল, আল্লাহ পাকের অশেষ কৃপা ছিল। সেই ক্ষেত্রে আমি সেগুলো করতে করতে আসছি। আমি এখন আপনাদের মাধ্যমে জানাইতে চাইছি এইটাই যে যদি আমার পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে যদি কারোর সাথে আমার ঝগড়ার সৃষ্টি হয়, ঝগড়া করতে হয়, তাহলে এই পাঞ্জাবির ব্যবসা লাগলে আমি করলাম না। আমার সেলস এই বছর অনেক ডাউন ছিল, আমার না, ওভারঅল সবারই ডাউন ছিল। কেউ যদি বলে অনেক ভালো, তাহলে তার উপর আল্লাহর রহমত ছিল, বা হয়তো তার বিজনেস পলিসি অন্যরকম ছিল। আমাদের এইবার সেলস একটা সময় পর্যন্ত অনেক কম ছিল। আমার স্টাফরা বলছে 10 রোজা পার হলেই সেল আসবে, সেল আসে নাই। তারপরে তারপরে আমার কাছে আমার সেলস টিম বলছে যে 10 তারিখটা পার হলেই সবার হাতে স্যালারি আসবে, আসলেই সেল আসবে। তারপরেও হয় নাই। 12 তারিখের পর থেকে আমাদের সেলস আল্লাহর রহমতে হয়েছে। আমরা গত বছরও চাঁদ রাতের দিন 99 টাকায় পাঞ্জাবি দিছি। এখন কেন দিছি, কিভাবে দিছি, এই জিনিসগুলা যদি আপনারা এত যাচাই বাছাই করে আমাকে কালার করতে চান, তাহলে আমি আর দিব না। আমার পক্ষে এমন কোনো কাজ করা সম্ভব না যে কাজ করার মাধ্যমে আমি আমার মরহুম বাবার স্মৃতি ধরে রাখার জন্য এই প্রতিষ্ঠানটা আমি চালু করছি। যে আমার বাবার ইচ্ছা ছিল যে আমরা 2 ভাই এই ব্যবসার সাথে জড়িত হই, কিন্তু আমার বাবার এই স্মৃতিটা ধরে রাখতে গিয়া আমি আমার চরিত্রে দাগ লাগাইতে চাই না, এবং আমার বাবার নামের মধ্যেও কোনো খারাপ কথা আসবে এটাও আমি চাই না। রাজনৈতিক কোনো কিছুর মধ্যে আমাকে ইনভলভ আল্লাহর ওয়াস্তে করবেন না আপনারা। আপনাদের কাছে আমি ক্ষমা চাই। আর যারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আপনাদের কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। এতটুক ভালোবাসা পাওয়ার যোগ্যতা যে আমি রাখি, এটা আমার কল্পনাতেও ছিল না। আমি তারপর আপনাদের কাছ থেকে ভালোবাসা পাইছি। আমার সারা জীবন এটা নিয়েই, এতটুকুই আমার জন্য যথেষ্ট। আমি আমার যে সকল কাজ আমি করছি সম্পূর্ণ আল্লাহকে রাজি খুশি করার জন্যই করছি। আমি কখনোই খুব বিলাসিতার জীবন যাপন করি নাই। এক স্যান্ডেল দিয়ে 2 বছর 3 বছর পার করে দিই আমি। আমার পরিবারকেও আমি স্বল্পতার মধ্যেই রাখার চেষ্টা করি। যারা দেখেন যতটুক প্রয়োজন, যতটুক ইসলামে নারীর অধিকার, মার অধিকার, ওয়াইফের অধিকার, সন্তানদের অধিকার পালন না করলেই না, ততটুক পালন করার পর যদি অবশিষ্ট কিছু থাকে সেটা আমার জন্য আমি রাখার চেষ্টা করি। সুতরাং আমার কারো প্রতি কোনো ক্ষোভ নাই, আমার কারো প্রতি কোনো আক্রমণাত্মক কোনো চিন্তাভাবনা নাই, যেটা সেদিন ঘটনার দিনও আমার ছিল না। আমি সেদিন আল্লাহর কাছে বিচার দিছি। আল্লাহরই ইচ্ছা, সেই সময় ইফতারের সময় ছিল। আমরা সবাই একসাথে হাজারীবাগ শাখায় বসছি, মাটিতে বইসা আল্লাহর কাছে আমি ফরিয়াদ জানাইছি যে আল্লাহ, এরকম একটা জুলুম আমার উপরে হইল, তুমি এর বিচার করো। আমার স্টাফরা সবাই আমিন বলছে। হয়তোবা আল্লাহ পাক সেটাই কবুল করে নিছে। আমি যদি কোনো কিছু করতাম তাহলে হয়তো আমি আইনের আশ্রয়ে যাইতাম, আমি আরো বড় কোনো কিছু করার চেষ্টা করতাম। আমি সেরকম কোনো কিছু করি নাই। একটা মনে দুঃখ ছিল যে আমি কিছু করলাম না, তারপরও বিভিন্ন মানুষ আমাকে ফোন দিয়ে হুমকি ধামকি দিচ্ছে, আমাকে ভিডিও কল দিয়ে অস্ত্র দেখাচ্ছে। আমি তো ওই পর্যায়েই না। আমার মনে হয় না কেউ একটা সংবাদ সম্মেলন জীবনে প্রথম করবে, সে নিজেকে নিজে কীটপতঙ্গ বলবে, সে নিজেকে নিজে নিকৃষ্ট প্রাণী বলবে। আমি নিজেকে নিকৃষ্ট প্রাণী বলার পরেও আমার নাম নিয়ে যে সকল কথা বলতেছেন, এগুলোতে আমি অনেক কষ্ট পাচ্ছি। আল্লাহ পাক আপনাকেও বুঝার তৌফিক দান করুক।
আল্লাহ পাক আমাকে এই সকল বিষয় থেকেও যেন মুক্ত রাখে। আপনারা সবাই দোয়া করবেন। আরেকটা কথা হচ্ছে গিয়ে যে এই প্রোডাক্টের অফারের ব্যাপারে এক একজনের এক একটা পলিসি থাকে। আমার যখন এক রোল মাল থেকে যখন আমার 72 পিস প্রোডাক্ট বাইর হয়, আমার 72 পিস একসাথে বিক্রি হয়ে যায় না, সেখান থেকে 4 পিস 5 পিস 6 পিস রয়ে যায়। তো ওই 6 পিস যদি আমি ডিসপ্লেতে রেগুলার প্রাইসে লাগিয়ে রাখি, সেই ক্ষেত্রে কাস্টমাররা সেটা ওইরকমভাবে পছন্দ করে নিতে পারে না। যখনই ডিসকাউন্টের রেখে চলে আসে, তার ওই পাঞ্জাবিটা দেখে ভালো লাগলে যখন দেখে প্রাইস কম, সে ব্রেনে কল্পনা করে ফেলতে পারে যে এটা তাকে দেওয়া যায়। আমাদের এখানে 300 টাকার পাঞ্জাবি, আমি প্রায় সময়ই বলি যে 300 টাকায় এক প্লেট ভালো কাচ্চি বিরিয়ানিও পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনি একটা পাঞ্জাবি দিয়ে একজন মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারেন। 300 টাকা একজনকে আপনি উপহার দিতে পারবেন না, কিন্তু একটা পাঞ্জাবি উপহারের মাধ্যমে এটা অনেক দিন সে পড়তে পারবে। আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন সেটা কাস্টমাররা অলরেডি বলে দিছে। ভাত রান্না করতে গেলে 2-4টা ভাত পড়ে, সেই ক্ষেত্রে 2-4 জনের হয়তো বা সমস্যা থাকতে পারে। এরপরও আমরা এই অফারও দেই যে পুরনো দিন নতুন নিন। আপনারা কি কেউই এই অফার পান নাই? আপনারা কি পুরনো পাঞ্জাবি দিয়ে নবীন পাঞ্জাবি, 2টা পাঞ্জাবি দিয়ে একটা পাঞ্জাবি ফ্রি পান নাই? আমরা কি এরকম অফার দেই নাই? আমরা কি পায়জামাতে প্রবলেম হয়েছে সেটা ওপেন আমরা ঘোষণা দিই নাই? তো আমরা সম্পূর্ণ ইসলামিক শরিয়া মোতাবেক এই ব্যবসাটা চালাতে চাচ্ছি, যে ব্যবসাটা শুধু 2028 সাল পর্যন্ত না, এই ব্যবসাটা এমনভাবে করতে যাচ্ছি যে 200-400 বছর যেন আমি না থাকলেও 200-400 বছর যেন এই ব্যবসাটা পরিচালনা হয়। সেই জন্যই আমি আমার মধ্যে মালিকানা কোনো ভাব রাখি নাই। আপনারা অনেকেই অনেক কিছু জানেন, অনেকেই অনেক কিছু জানেন না। গতকাল রাতে এই ঘটনার পরে সকালবেলাও কিন্তু একটা ঘটনা ঘটছে, কিন্তু আমি ব্যাপারটা বাড়াইতে চাই নাই। আমার একটা ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে কিছু লোকজন এসে। আমি ব্যাপারটা বাড়াইতে চাইনি, আমি এখনো বাড়াইতে চাই না। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে মাফ চাই। আপনারা সবাই এখন একটু চুপ থাকেন। অনেক সাপোর্ট করছেন আমাকে। আমি কিয়ামতের দিন আপনাদের জন্য আল্লাহর দরবারে দাঁড়ায় সাক্ষ্য দিব যে আমি মজলুম ছিলাম, আমার জন্য এই সকল ব্যক্তি আমার পাশে দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাদের সকলকে ক্ষমা করে দাও। আমি একজন সাধারণ মানুষ, একজন সাধারণ ব্যক্তি হিসাবে আমার যতটুকু করণীয় আমি করে যাচ্ছি। আমার অবস্থান থেকে আমি তরমুজের এই সিন্ডিকেট হয়েছে, আমি সেই তরমুজের সিন্ডিকেট কিভাবে ভাঙা যায় সেই চিন্তা ভাবনা করছি। করোনাকালীন সময়ে যা উপহার দিতে পারছি দিছি। সবসময় আমি একটা কথা বলছি যে আমার পক্ষ দিয়ে হয় না, আমি জাস্ট একটা উসিলা, আল্লাহ পাক করায়। তো আল্লাহ পাক কিভাবে করায় এটা আল্লাহ পাক ভালো জানেন। এটা কিভাবে হয়ে যায় এটা আমার পক্ষে তো সম্ভব না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন, আমার খুব সসম্পত্তিও নাই। আমি যা কামাই সেগুলো আমি মানুষের পিছনেই ব্যয় করি। আমি এখন বেয়াদবি হবে এই জন্য, নাহলে আমি এখন আমার পরার জুতাটা পর্যন্ত আপনাদেরকে দেখাই দিতাম। এইবার যে সেলাই করে, যেই জুতা সেলাই করা লোক, সে আমার এই ড্রাইভারে বলে দিছে যে বসরে বলে দিও এটা লাস্ট, এরপর আর সেলানোর মতন এটাতে সেই শক্তিটা নাই। তো এত সাধারণভাবে জীবনযাপন করার পর যানবাহন রাখা সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নতের মধ্যে একটি সুন্নত হচ্ছে যদি কারো কোনো ক্ষমতা থাকে সেই ক্ষেত্রে একটা যানবাহন রাখো। তো সেই ক্ষেত্রে আমার একটা যানবাহন আছে। এর বাইরে আমার কোথায় কি আছে না আছে আপনারা সব কিছু খুঁজলে পাওয়া যাবেন। ডিজিটাল বাংলাদেশ, এখন ডিজিটাল সবকিছু পাওয়া যাবেন। শুধু না আমারে নিয়ে এত বড় বড় ব্যক্তিত্ব আলোচনা করে আমাকে বিপদে ফেলায়েন না প্লিজ। আমি চাই না, আমি এইরকম ব্যক্তিত্ব আমি চাই না। আমি এরকম ব্যক্তিত্ব চাই না। একটা মানুষের অ্যাভারেজ জীবন 60 থেকে 70 বছর হয়, তার মধ্যে অলরেডি 60% আমার শেষ, 70% শেষ। আমি মৃত্যুকে বিশ্বাস করি, যে কোনো সময় আল্লাহ পাক মৃত্যু দিবেন। আমি কারো উপকার করতে না পারলে আমি সরাসরি বলে দিই আই এম সরি, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি পারতেছি না। কিন্তু আমি কারো অপকারের কারণ হব সেরকম আমি করতে চাই না। আপনারা যদি কেউ অনলাইনে বিজনেস করতে চান, আমাদের ওই রকম ক্যাপাসিটি নাই, ওই রকম ডেলিভারি চ্যানেল নাই, আর আমরা অনলাইনকে অনেক ভয় পাই। ইভ্যালিতে আমরা অনেক বড় একটা ধরা খাইছি, যে ধরা খাওয়ার পর থেকে মানসিকভাবে শারীরিকভাবে আমিও খুব দুর্বল। এই জন্য আমি এই অনলাইনের ব্যবসার মধ্যে আমি খুব একটা ফোকাস দিতে পারি না। যদি আপনাদের মধ্যে এরকম কেউ থাকেন
যে আপনাদের অনলাইনে সেল করতে পারবেন, তাইলে করতে পারেন। আমাদের এখান থেকে যদি আপনারা বাকিতে মালামাল নিয়ে বিজনেস করে স্বাবলম্বী হতে পারেন, আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরিমাণ বাকি দেই, সেই ক্ষেত্রে আপনারা সেটা নিয়ে করতে পারেন। কেউ ডিলারশিপের মতো নিয়ে যদি আপনারা ওইখানে শোরুম করতে পারেন, শোরুম আপনার, পণ্য আমার, সেই ক্ষেত্রে আমাদের কোম্পানির সাথে আপনার একটা পার্টনারশিপ ডিড হতে পারে, সেটা করতে পারেন। কারণ অনেকেই এরকম মেসেজ দিচ্ছেন, সেজন্য বলতেছি। আর প্রিন্সের মালিক জনাব মাইকেল সাহেব, ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো খারাপ সম্পর্ক নাই, বরং ওনার সাথে আমার সামনাসামনি দেখা সাক্ষাৎও নাই। আমি 15-16 রোজার দিন ওনাকে দেখে সালাম দিছি, সেদিন আমি গেছিলাম সেখানে, সে আমার সালামের উত্তর নিছে। তা এতটুকু পর্যন্তই আমার সাথে তার সম্পর্ক। সেদিন হয়তোবা সে অন্য কোনো মাইন্ডে ছিল, সেজন্য এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। আমি আমার পক্ষ থেকে আমার মনে কিছু রাখি নাই, আপনারাও সকলে ক্ষমা করে দেন। ক্ষমা মহৎ কাজ, আপনারা ক্ষমা করে দেন। আর আমি তো আমি মনে কিছু রাখিই নাই, আমি যদি রাখতাম তাহলে সেই সময় আমি সেখানে যাইতাম। ব্যাপারটা এইখানেই শেষ করেন। যদি এখানে শেষ না করেন তাহলে আমার আবার শুরু করতে হবে। আমি তো ব্যবসা বাণিজ্য করে খাই, আমার অনেকগুলো স্টাফ, এগুলোর বেতন টেতনের থেকে শুরু করে, আমার দোকানপাটের ভাড়া থেকে শুরু করে সব কিছু নিয়ে আমার একটা মানসিক যন্ত্রণা থাকে, মানসিক চিন্তা থাকে। আমি এইদিকেই ফোকাস করতে চাই। আপনারা দয়া করে এই বিষয়টা নিয়ে আর কেউই কোনো শেয়ার, কেউই কোনো পোস্ট আর দিয়েন না। এখানেই ব্যাপারটা স্টপ হয়ে যাক। আমাকে যারা হত্যার হুমকি দিছে, যারা আমাকে প্রতিনিয়ত করছে, হয়তো রাগের মাথায় দিছে, আমার তাদের প্রতিও আর কোনো ক্ষোভ নাই। আমি তাদের কাছেও ক্ষমা চাচ্ছি যদি আমার পক্ষ থেকে যদি তারা কোনো মনে কষ্ট পেয়ে থাকে, আমাকে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। কিন্তু আত্মসম্মান বোধ বলে আমার কিন্তু একটা বিষয় আছে। আমি কিন্তু খুব আত্মসম্মান নিয়ে চলি। আমি অনেক বেশি টাকার মালিক না হইতে পারলেও আল্লাহ পাক আমাকে অনেক সম্মান দিয়েছেন, যে সম্মানের বহিঃপ্রকাশ এই অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া গেছে, এই সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেছে। এটাতে আমাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলছে। সুতরাং আমাকে যদি এই বিষয়টা নিয়ে যদি আমাকে আর কোনো প্রকার মিথ্যার আশ্রয় নিয়ে, বিভিন্ন প্রকার কথাবার্তা নিয়ে আমাকে যদি ডিস্টার্ব করা হয়, তাহলে আমার পক্ষে কিন্তু চুপ থাকা সম্ভব হবে না। আমি প্রতিবাদী সন্তান, আমার বাবার আমি প্রতিবাদী সন্তান, আমার মার আমি প্রতিবাদী সন্তান। তো সেই ক্ষেত্রে আমি প্রতিবাদ করব, এবং এটা আমার দায়িত্ব, কর্তব্য, এটা আমার জন্য দায়মি ফরজ। আমি আবারও সকলের কাছে ক্ষমা চাচ্ছি। সরকারের প্রতি আমার কোনো আক্ষেপ নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের বিষয়ে কথা প্রসঙ্গে আসছে, ওনার নামটা অন্য পক্ষের লোক বলছে, যেটা আমি আপনাদের সামনে ভুলবশত উল্লেখ করে ফেলেছি। সুতরাং আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, তার কাছে আমি একটা অনুরোধ রেখেছি যে এইরকম আক্রমণাত্মক পরিবেশে এই পুলিশ অফিসার, সেখানে হয়তো সেটা বলার সময় হয়তো সব পুলিশ অফিসারের ব্যাপারে আসছে, এই পুলিশ অফিসারটা এত আক্রমণাত্মক কেন হয়ে গেল, এই বিষয়টা একটু দেখার জন্য বলছি, যে তাকে একটু টেস্ট করান বা এই করান। এগুলো সমস্ত বিষয়ে আমার হয়তো স্লিপ অফ টাং হয়ে গেছে, আমি ক্ষমা চাচ্ছি। আমাকে আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেবেন। আমি 4টা ডাল ভাত খেয়ে আমার প্রায় 600 স্টাফ, তাদেরকে নিয়ে আমি বাকি জীবন চলতে চাই। আপনাদের কারো যদি আমার পণ্য পছন্দ হয়, দয়া করে আপনারা কিনবেন। যদি পছন্দ না হয়, দয়া করে আপনারা কিনবেন না। কিন্তু এই পণ্য সামগ্রী নিয়ে বিভিন্ন ধরনের যে আলোচনা সমালোচনা চলতেছে, এই বিষয়গুলো যদি সরকার চায় আমার কাছ থেকে কস্টিং নিতে, এবং সরকার যদি প্রতিজ্ঞাবদ্ধ থাকে যে আমার পলিসিটা তারা কারো কাছে বিক্রি করবে না, শেয়ার করবে না, এবং আমার এই পলিসিটা তারা এই ফ্ল্যাশ করবে না, কারণ এটা তো একটা বিজনেস সিক্রেট। এই বিজনেস সিক্রেটটা আমি তো আমার ভাইয়ের সাথেও শেয়ার করি না, আমার বিয়ে করা বউয়ের কাছেও শেয়ার করি না। সুতরাং যদি সরকার চায়, যদি 10 জনের ভালো হয়, সেই ক্ষেত্রে আমি আমার বিজনেস সিক্রেটটাও শেয়ার করব। কয় গজ কাপড়ে পাঞ্জাবি হয়, কয় টাকা খরচে পাঞ্জাবি বানাই, স্টাফদের খরচ কত দেই, সব খাতে লিপিবদ্ধ আছে। সেই সকল কিছু মিলে আমি আপনাদেরকে হিসাব দিয়ে দিতে পারবো। আমার স্বর্ণের গাছ নাই, আমার টাকার গাছও নাই,
আমার বাবা খুব ধনী ব্যক্তিও না যে আমি সেখান থেকে ব্যাকআপ দিয়ে দেই। আর আমি হারাম কামাই করি না। আমি মৃত্যুকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই, এবং আমার ভিতরে ইসলামিক শিক্ষায় শিক্ষিত আমি। সেই ক্ষেত্রে এমন কোনো কাজ আমি করে আমি গরিবের উপকার করতে যাব না যেটার কারণে কিয়ামতের দিন আমার আবার আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।